নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্যিক অমলা দাশগুপ্তার লেখা গল্প অসমাপ্ত কাব্য। অরবীন্দ্রনাথ যখন প্রথম জ্যোতিপ্রকাশ মিত্রের নিকট মাসিক পাওনা টাকা বেতনে কর্মসহচরের পদে নিযুক্ত হইলেন, তখন কে জানিত যে একদিন সেই আশ্রয় আশ্রিত সম্বন্ধ ঘুচিয়া উভয়ের মধ্যে এক অপূর্ব সৌম্যের সম্বন্ধ জন্মিবে। জ্যোতিপ্রকাশবাবু যখন 40-এর ঘর অতিক্রম করিয়া প্রৌঢ়ত্বে প্রতিষ্ঠিত, তখন অরবিন্দ 25 বর্ষীয় যুবক। তাহাদিগের এই অসম বয়সের বন্ধুত্ব একটু অস্বাভাবিক বলিয়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদিগের মধ্যে অনেকেই বিদ্রূপ করিত। তারপর 5-6 বৎসর একত্র বসবাস করিয়া একদিন যখন অরবিন্দ সহসা বন্ধুর আশ্রয় ত্যাগ করিল, তখন পরোক্ষে অনেকে অনেক কথা কহিল, কিন্তু জ্যোতিপ্রকাশবাবু জানিতেন তাহাদিগের ভাবের অভাবে সে বিঘ্ন ঘটে নাই। জ্যোতিপ্রকাশ মিত্র প্রভূত ধনশালী পিতার একমাত্র সন্তান। পিতা বর্তমানে LA পাশ করিয়া বিশ্ববিদ্যালয়ের সহিত সম্বন্ধ শেষ করিয়াছিলেন। পিতার মৃত্যুর পর জননীকে লইয়া তিনি কলকাতার অনতিদূর পদ্মা তীরস্থ বাগানবাড়িতে বাস করিতে লাগিলেন। পিতৃত্যক্ত স্থাবর অস্থাবর বহু সম্পত্তি পাইয়াও তাহার চিত্ত বিকৃতি প্রাপ্ত হয় নাই। তাহার একমাত্র কারণ জ্যোতিপ্রকাশের অন্তরে অসাধারণ জ্ঞানের পিপাসা এবং উচ্চ আদর্শ ছিল। তিনি জীবনের অধিকাংশ সময় সাহিত্য চর্চায় কাটাইতেন। শোনা যায় বাল্যকাল হইতেই জ্যোতিপ্রকাশের একটু ভাবাধিক্য ছিল। যৌবনারম্ভ হইতে অনেকের প্রেম সাগরে হাবুডুবু খাইয়া বহুবার ভগ্ন হৃদয়ের দুঃখ ভোগ করিয়া অবশেষে যখন তিনি বুঝিলেন যে ভাবের আধিক্য কিছু নয়, তখন অধিক বয়সে জননীর অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া প্রেম ছাড়াই 12 বর্ষীয় রাজলক্ষ্মীকে বিবাহ করিয়া ফেলিলেন এবং দেখিলেন হৃদয় জিনিসটা এতই প্রকাণ্ড যে বহুবার ভগ্ন হওয়া সত্ত্বেও রাজলক্ষ্মীর জন্য কিঞ্চিত অবশিষ্ট আছে। তারপর জননীর মৃত্যুর পর একসময় দেখিলেন 16 বর্ষীয়া রাজলক্ষ্মী বৃদ্ধস্ব তরুণী ভার্যাবৎ তাহার অন্তরে বাহিরে সর্বে সর্বা হইয়া পড়িয়াছে। জ্যোতিপ্রকাশের কি ইংরাজি কি বাংলা সব কাব্য, ইতিহাস ও নাটকে সমান রুচি ও অধিকার ছিল। এক সময় তাহার এক খেয়াল চাপিল। মনে মনে ভাবিলেন, এদেশের রঙ্গমঞ্চে যে সকল কুরুচিপূর্ণ হাস্যোদ্দীপক নাটকের অভিনয় হয় সেগুলির একেবারে লোপ হওয়া আবশ্যক। তৎপরিবর্তে ভালো ভালো দিয়ে কাব্য নাটকাদি লিখিলে ওই সকল রঙ্গমঞ্চে অভিনয় করাইতে পারিলে দেশের একটা মঙ্গল সাধিত হইতে পারে। জ্যোতিপ্রকাশবাবু যখন শুনিলেন অরবিন্দ ভালো ভালো মাসিক পত্রিকায় লিখিয়া থাকেন এবং সাহিত্য জগতে তাহার খ্যাতিও আছে, তখন মনে করিলেন ঠিক এই লোকটিকেই যেন এতদিন ধরিয়া অন্বেষণ করিতেছিলেন। সেই দিন হইতে অরবিন্দকে সঙ্গী করিয়া লইলেন। বয়সের পার্থক্য সত্ত্বেও উভয়ের মধ্যে যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব জন্মিয়াছিল তাহাকে মোহ বলিলেও অত্যুক্তি হয় না। জ্যোতিপ্রকাশবাবুর বাগান বাড়িটি দ্বিতল। উপরে গৃহিণী রাজলক্ষ্মীর মহল, নিচে বাবুর বৈঠকখানা। পশ্চাতে নির্মল ও স্বচ্ছ সলিল পূর্ণ দীর্ঘ সরোবর। পরপারে আমবাগানের ভিতর অরবীন্দ্রনাথের জন্য একখানি সুন্দর বাংলো প্রস্তুত হইয়াছে। সেইখানে জ্যোতিপ্রকাশ সন্ধ্যার পর অনেক রাত্রি পর্যন্ত অরবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্য চর্চায় কাটাইয়া থাকেন। এপারে বাঁধানো ঘাটের উপর রাজলক্ষ্মীর শয়নকক্ষ সংলগ্ন খোলা ছাদ। সন্ধ্যার পর তিনি প্রত্যহ সেই খোলা ছাদেই ঘুরিয়া বেড়ান। প্রায় 8 বৎসর যাবৎ রাজলক্ষ্মীর বিবাহ হইয়াছে। সন্তানাদি হয় নাই,
সুতরাং স্বামী তাহার সংসারে একমাত্র বন্ধন। নিঃসন্তান রমণীর যত আশা ভরসা একমাত্র স্বামীতেই নিহিত ছিল। অরবিন্দ তাহাদিগের পরিবারভুক্ত হইবার পর একসময় রাজলক্ষ্মীর মনে হইল স্বামীর সে মন আর নাই। তাহাকে দেখিবার জন্য কারণে অকারণে বারবার ঘুরিয়া ফিরিয়া আর আসেন না। নিঃসঙ্গ দিনগুলি কেমন করিয়া কাটিবে সে চিন্তায় আর চঞ্চল হন না। তেমন আদর তেমন সোহাগ করিবার অবসরই পান না। রাজলক্ষ্মীর মনে একটা মহাদৈন্যের সৃজন হইল। অনুসন্ধানে জানতে পাইলেন যে ব্যক্তি আমতলার ঘরে থাকে তাকে লইয়াই বাবু ব্যস্ত। কিন্তু সে কে? সকলে জানে বাবুর এক বন্ধু সেখানে থাকে। রাজলক্ষ্মীর সে কথা বিশ্বাস হইল না। ভাবিলেন বন্ধুর সঙ্গে আরও কে হয়তো গোপনে আছে। তাহার মনে রাগ ও হিংসার সহিত মহা ঔৎসুক্যের উদয় হইল। সেই মুহূর্তে স্থির হইয়া গেল যেমন করিয়া হোক যে স্বামীর মন হরণ করিয়াছে তাহার সর্বনাশ করিতে হইবে। মন খুলিয়া কথা কহিবার একমাত্র লোক নিত্যদাসী। তাহারই শরণাপন্ন হইয়া সাহায্য প্রার্থনা করিবা মাত্র সে কল্পিত কালামুখীর উদ্দেশ্যে যথোচিত গালিবর্ষণ করিতে কসুর করিল না এবং তাহাকে সত্বর উচ্ছেদ করিতে কৃতসংকল্প হইয়া রাজলক্ষ্মীকে বিস্তর সাহস ও সান্ত্বনা প্রদান করিল। রাজলক্ষ্মীর মন যখন ঈর্ষা ও বিষাদে পূর্ণ হইয়া উঠিল সেই সময় একদিন শুনিলেন স্বামী কলিকাতায় যাইতেছেন। স্বামী চলিয়া গেলে নিত্যের সহিত পরামর্শ হইল যে গভীর রাত্রিকালে সকলে নিদ্রিত হইলে গোপনে যাইয়া দেখিতে হইবে আমতলার বাংলোতে কে কে থাকে। বাবুর অনুপস্থিতিতে সকলেই সকাল সকাল ছুটি পাইয়াছে। গৃহিণীও সেদিন সন্ধ্যা না হইতেই আহার শেষ করিলেন। সকলেই আপন আপন কাজ সমাপন করিয়া আহার গ্রহণ করিলে চতুর্দিক নিস্তব্ধ হইয়া আসিল। রাত্রি এক প্রহর অতীত, আকাশে খণ্ডচন্দ্রের সামান্য আলো ফুটিয়া উঠিয়াছে। সেই আলোকে নিত্যদাসীর পশ্চাতে রাজলক্ষ্মী চুপি চুপি চলিলেন। তখন সবে ফাল্গুন মাসের প্রখর বসন্ত আরম্ভে মৃদুমন্দ হাওয়ায় আম্রমুকুলের গন্ধে বাগান ভরিয়া গিয়াছে। অদূরে পুষ্করিণী। নিভৃত নির্জন কক্ষে মুক্ত বাতায়ন পার্শ্বে বসিয়া একাকী অরবিন্দনাথ। আর কেহ কোথাও নাই। সম্মুখে টেবিলে কেরোসিনের ল্যাম্প জ্বলিতেছে। লিখিবার সরঞ্জাম খাতা পেন্সিল পড়িয়া রহিয়াছে। লিখিতে লিখিতে কি জানি কি বাধা পাইয়া পাপিয়ার করুণ সুরের সঙ্গে সঙ্গে বিরহীর বেদনা অনুভব করিয়া মন যেন অদৃশ্য কল্পনা রাজ্যে বিচরণ করিতে গিয়াছে। রাজলক্ষ্মী অন্ধকারে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া সেই সৌম্য শান্ত সুন্দর মূর্তি দেখিয়া নিঃশব্দে ফিরিলেন। তাহার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইল। রাজলক্ষ্মী সেই প্রথম দিন ভাবিলেন পুরুষ মানুষ এমন সুন্দর হয়। সেবার কলিকাতা হইতে ফিরিয়া আসিবার পর রাজলক্ষ্মী একদিন স্বামীকে জিজ্ঞাসা করিলেন, আমতলার বাংলোতে কে থাকে, সে কে এবং কি করে? জ্যোতিপ্রকাশ সেদিন অরবিন্দ সম্বন্ধে অনেক কথা বলিয়া ফেলিলেন। তাহার রূপ গুণ বিদ্যা বুদ্ধি, তাহার রচনার অদ্ভুত ক্ষমতা, কি করিয়া তাহাকে পাওয়া গেল এবং তাহাকে পাইয়া কত বড় একটা অভাব পূর্ণ হইয়াছে, অরবিন্দ কাব্যের নিষ্কলঙ্ক চরিত্র তাহার মনে কি উচ্চস্থান অধিকার করিয়াছে ইত্যাদি ইত্যাদি। রাজলক্ষ্মী চক্ষু কর্ণ বিস্তার করিয়া একাগ্র মনে শুনিলেন। প্রথম দর্শনে তাহার অন্তরে যে ভাবের উদয় হইয়াছিল তাহার উপর শ্রদ্ধা ও ভক্তি সংযোজিত হইল। চিত্রকর যেমন একটি রেখায় মনুষ্যমূর্তি আঁকিলে ক্রমে মনের মতন চক্ষু কর্ণ হস্ত পদাদি নানা বিচিত্র বর্ণে স্পষ্ট করিয়া ফুটাইয়া তোলে, সর্বশেষে চোখের ভাবটি দিয়া পূর্ণ সৌন্দর্য বিকাশ করে,
রাজলক্ষ্মী সেইরূপ ক্রমে ক্রমে আপন মনে একটি আদর্শ গড়িয়া অরবিন্দকে সেই পদে প্রতিষ্ঠিত করিয়া লইলেন। স্বামীর নিকট শুনিলেন এক অপূর্ব কাব্য রচিত হইতেছে। প্রস্তাব জ্যোতিপ্রকাশের, অরবিন্দ তাহা ভাষায় প্রকাশ করিতেছেন। শীঘ্রই কলিকাতার রঙ্গমঞ্চে তাহার অভিনয় হইবে। তৎপূর্বেই সে কাব্য কিরূপ রচনা হইয়াছে শুনিবার ইচ্ছা রাজলক্ষ্মীর খুবই প্রবল হইয়া উঠিল। কিন্তু কি করিয়া শোনা যায়? রাজলক্ষ্মী ভাবিলেন তাও কি সম্ভব? কিন্তু অতি সহজেই অসম্ভব সম্ভব হইয়া গেল। অনেক ইতস্তত করিবার পর স্বামীকে বলিবা মাত্র তিনি অত্যন্ত উৎসাহ প্রকাশ করিয়া কহিলেন, সে আর একটা বেশি কথা কি, আজই অরবিন্দকে ডেকে আনব, সে বড় সুন্দর পড়তে পারে, পড়ে শোনাবে। লজ্জা ও ভয়ে রাজলক্ষ্মীর মন কাঁপিয়া উঠিল। জ্যোতিপ্রকাশ আরও বলিলেন, অরবিন্দ আমার বিশেষ বন্ধু, তাতে ছোট ভাইয়ের মতো, তার কাছে যাবে তাতে আপত্তি বা কি, লজ্জাই বা কেন? কিন্তু কি একটা ভাব যেন রাজলক্ষ্মীর মনে ক্ষণে ক্ষণে উদয় হইয়া তাহাকে চঞ্চল করিয়া তুলিল, যেন কাজটা ভালো হইবে না। তথাপি কাজটা হইয়া গেল। সন্ধ্যার পর যখন জ্যোতিপ্রকাশ স্বয়ং অরবিন্দকে লইয়া আসিলেন, প্রথমত রাজলক্ষ্মী পলায়ন করিলেন, কিন্তু স্বামী হাত ধরিয়া সম্মুখে লইয়া আসার পর সংকোচের ভাবটা কতক দূর হইল। অরবিন্দনাথ অনেক দিন ধরিয়া রাজলক্ষ্মীর কথা শুনিয়া আসিতেছেন। সেদিন দেখিলেন তাহার স্নিগ্ধ শ্যামবর্ণের সহিত বিস্তৃত উজ্জ্বল চক্ষু দুটিতে ও ঈষৎ খর্ব নাসিকাতে বড়ই মানাইয়াছে। কপালে সিঁদুরের বিন্দু ও প্রকোষ্ঠে সুবর্ণ কঙ্কণ, দুই হাতে গৃহলক্ষ্মীর পূর্ণ চিহ্ন বিদ্যমান। তাহার পদাঘাতে অশোক ফুল না ফুটিলেও চলনের ভিতর কি এক অপরূপ সৌন্দর্য আছে, বর্ণনা করা যায় না। রাজলক্ষ্মী যেন আপন গৌরবে উন্নত অথচ নম্র। জ্যোতিপ্রকাশবাবু যখন হাসিতে হাসিতে কহিলেন, ইনি আমার গৃহলক্ষ্মী, নাম রাজলক্ষ্মী, তখন অরবিন্দনাথের মস্তক ভক্তিভারে নত হইল। দেখিতে দেখিতে 1 মাস অন্তে বাসন্তী পূজা সমাগমে পৃথিবীময় আনন্দের হিল্লোল বহিল। রাজলক্ষ্মী পূজা উপলক্ষে কলিকাতায় আসিলেন। বাড়িতে পূজা, 3 দিন ধরিয়া সমারোহ ব্যাপার চলিল। আত্মীয় কুটুম্বের যাতায়াতে, সকলকে অভ্যর্থনা করিতে, পরিতৃপ্তি সহকারে ভোজন করাইতে, সকলের সহিত যথাযোগ্য শিষ্টালাভ করিতে রাজলক্ষ্মীর বিন্দুমাত্র অবসর নাই। তথাপি তাহার মন বাগানবাড়ির সেই ছোটোখাটো সংসারটির জন্য উতলা হইয়া উঠিল। পূজা শেষ হইতে না হইতে তিনি কলিকাতা ত্যাগ করিলেন। তখন ভরপুর বসন্ত, বাগানটি ফুলে ফুলে বিকশিত হইয়া উঠিয়াছে। কলিকাতা হইতে ফিরিয়া আসার পর রাজলক্ষ্মীর মন যেন নূতন হইয়া উঠিল। তাহার জীবনে আর কখনো বসন্ত আসিয়াছিল কিনা স্মরণ নাই। এবার যেন নবীন বসন্তে গাছপালা, ফুল, ফল সব জীবন্ত হইয়া উঠিয়াছে। সেই সুখ সম্পদ বেষ্টিত সংসার হইতে তাহার মন যেন ছুটিয়া বাহির হইয়া যাইতেছে। ঘর সংসারের কাজ আর ভালো লাগে না। মূর্খ ননদের সংসর্গ যেন অসহ্য। তখন লেখাপড়ায় মন বসিল। নূতন কাব্য, নূতন নাটক পড়িবার ইচ্ছা ক্রমেই প্রবলতর হইয়া উঠিল। স্বামীর অনুমতিক্রমে অরবিন্দের নিকট হইতে নিত্য নূতন কাব্য ও কবিতার খাতা আসিতে লাগিল। কখনো কখনো অরবিন্দ স্বয়ং আসিয়া কবিতা পাঠ করিতেন। রাজলক্ষ্মীর লজ্জা সংকোচ ক্রমশ ক্ষীণ হইয়া আসিতে লাগিল। যেদিন জ্যোতিপ্রকাশ এবং অরবিন্দ লিখিত নূতন কাব্যের প্রথম অভিনয় হইল, কলিকাতা শহরময় তাহার প্রশংসা ছড়াইয়া পড়িল। বন্ধুবান্ধবগণ উভয়কে অভিবাদন করিয়া পরম আনন্দে ফুলের মালা পরাইয়া দিল। জ্যোতিপ্রকাশ বাড়িতে পৌঁছিয়া রাজলক্ষ্মীর উদ্দেশ্যে ছুটিলেন।
গলার মালা খুলিয়া তাহাকে পরাইয়া পরম তৃপ্তি লাভ করিলেন। কিন্তু বিজয় উল্লাসে উল্লসিত চিত্তে দুই বন্ধু একত্র ফিরিয়া আসার পর যখন অরবিন্দ তাহার নিভৃত গৃহকোণে বসিয়া কল্পনা চক্ষে দেখিতে পাইলেন রাজলক্ষ্মী হাসি মুখে অগ্রসর হইয়া জ্যোতিপ্রকাশের গলায় বিজয়মাল্য পরাইতেছেন, তখন সেই শূন্য ঘরের অসীম নির্জনতা তাহাকে সবলে চাপিয়া ধরিল। সেই মুহূর্তে অরবিন্দ অনুভব করিলেন যে সংসারে তাহার কোনো বন্ধন নাই, তিনি একেবারে একা। এমন সময় নিত্যদাসী আসিয়া দ্বারে দাঁড়াইল। একখানা চিঠি ও একটি কাগজের মোড়ক হাতে দিয়া উত্তরের প্রতীক্ষা না করিয়া চলিয়া গেল। কম্পিত হস্তে চিঠি খুলিয়া অরবিন্দ পড়িলেন, বিজয়মাল্য তোমারই প্রাপ্য। মনের ভাব ভাষায় ব্যক্ত না করিলে তাহার কোনো মূল্য নাই। পত্রে সম্বোধন নাই, স্বাক্ষর নাই, অতি সংক্ষেপে কয়েকটি কথা মনের ভাব ব্যক্ত করিয়াছে। পাতার মোড়কটি খুলিয়া মালাছড়া গলায় পরিয়া আবার কি মনে করিয়া খুলিয়া সযত্নে তুলিয়া রাখিলেন। অরবিন্দ বুঝিলেন সেদিন তাহারই জয়। যতই সময় কাটিতে লাগিল অরবিন্দের প্রেম প্রীতি ভক্তি যাহা কিছু ছিল সমস্তই রাজলক্ষ্মীর উপর প্রসারিত হইল। সময়ে সময়ে স্বামীর অনুমতির অপেক্ষা না করিয়া রাজলক্ষ্মী আপন ইচ্ছা ও অবসর মতো অরবিন্দকে তলব করিতেন। তারপর একসময় রাজলক্ষ্মী ভাব জোগাইতে থাকিলেন, আর অরবিন্দ সে ভাব লইয়া রাশি রাশি কবিতায় আমতলার বাংলা ছাইয়া ফেলিলেন। ইতিমধ্যে বিশেষ কার্য উপলক্ষে জ্যোতিপ্রকাশের কলিকাতা যাওয়া অনিবার্য হইয়া উঠিল। সন্ধ্যার কিছু পূর্বে জ্যোতিপ্রকাশ উপরে আসিয়া স্ত্রীর নিকট বিদায় লইয়া চলিলেন। রাজলক্ষ্মী ছাদে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিলেন। বাড়ির বাহির হইয়া গেলে নিশ্চিন্ত মনে সন্ধ্যার স্নানান্তে বেশভূষা করিতে প্রবৃত্ত হইলেন। এদিকে অরবিন্দ সারা দীর্ঘদিন ছটফট করিয়া কাটাইয়াছেন। আজ তাহার পক্ষে একটি বিশেষ দিন, কারণ রাজলক্ষ্মী শতপ্রবৃত্ত হইয়া তাহার গৃহে আসিতেছেন। অরবিন্দ সযত্নে ঘরখানি পরিপাটি করিয়া সাজাইয়া অপেক্ষা করিতেছেন। রাজলক্ষ্মী গোলাপ ফুল ভালোবাসেন, তাই রাশিকৃত গোলাপ আনিয়া নিজের হাতে যথাস্থানে রাখিয়াছেন। পথের পানে চাহিয়া বসিয়া আছেন, কখন সেই সুন্দর চরণ স্পর্শে শুষ্ক পত্র মর্মরিয়া উঠিবে, কখন তাহার কুটির দ্বারে উজ্জ্বল আনন্দ প্রতিমা ফুটিয়া উঠিবে। অরবিন্দ আর স্থির থাকিতে পারিতেছেন না। উঠিয়া চঞ্চল পদে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সহসা যেন কাহার পদশব্দ কর্ণে পৌঁছিল। ত্রস্তপদে দ্বার অভিমুখে অগ্রসর হইয়া দেখিলেন সম্মুখে চৌকাঠের পরপারে দাঁড়াইয়া জ্যোতিপ্রকাশ। পথে চলিতে চলিতে বিষধর সর্প দেখিয়া মানুষ যেমন অজ্ঞাতসারে সরিয়া দাঁড়ায়, অরবিন্দ সেইরূপ আপনার অজ্ঞাতসারে চমকিয়া পিছু হটিলেন। বিদ্যুতের শিখা আপাদমস্তক বহিয়া তাহাকে যেন মাটিতে পুঁতিয়া রাখিল। প্রথম ধাক্কা কাটিয়া গেল। আপন অবস্থা স্মরণ করিয়া প্রাণপণ চেষ্টায় কহিলেন, আপনি তবে যাননি? জ্যোতিপ্রকাশ গম্ভীরভাবে কহিলেন, না, বেরুতে দেরি হয়ে গেল, তাই আজ যাওয়া হলো না। অরবিন্দ কহিলেন, ঘরে এসে বসবেন না? জ্যোতিপ্রকাশ পূর্ববৎ অন্যমনস্কভাবে কহিলেন, ঘরে আসব? ভাবছি অসময়ে এসে তোমার উপর উৎপাত করলুম না তো। বাহ, আজ তোমার ঘরের চেহারা যে বদলে গেছে দেখছি। মনে হয় যেন কারু আশায় ঘর সাজিয়ে বসে আছো। অরবিন্দ হাসিয়া সে কথা চাপা দিয়া কহিলেন, যে নূতন নাটকের প্রস্তাব ছিল সেটা এখন আরম্ভ করা যাক। জ্যোতি, আজ একটি বেশি নূতন ধরনের গল্প আমার মাথায় এসেছে। গল্পটি যে খুব সুখপ্রদ তা নয়, তবে সরস বটে। তার অভিনয় বোধহয় বেশ হবে, সেই কথাই তোমাকে বলতে এসেছি। অরবিন্দ,
তাহলে আগেকার প্রস্তাবটা আপাতত স্থগিত থাকবে? জ্যোতি: হ্যাঁ হ্যাঁ, আগে এই নূতন গল্পটা দুজনে মিলে ঠিক করে নেওয়া যাক। গল্পটা বেশ নূতন ধরনের। তার প্রধান উদ্দেশ্য প্রতিহিংসা। শেষটা যে কীরকম হওয়া উচিত বুঝতে পারছি না, তাই তোমার সাহায্য চাই, বুঝলে? অরবিন্দ: আজ্ঞে হ্যাঁ। জ্যোতি: ভাবটা বলি শোনো। এবার আর মিলন নয়। মিলন দেখে সবাই হায়রান হয়ে গেছে। এবার বিচ্ছেদ দেখাতে হবে। অরবিন্দ: কী রকম বুঝতে পারছি না। তারপর? জ্যোতি: এই মনে করো, নায়িকার স্বামীর বন্ধু ঘটনাক্রমে নায়িকার প্রণয়ী হয়ে পড়ে, বুঝলে? সে অবস্থায় স্বামীর কী করা কর্তব্য? ক্ষমা করলে সে কাব্য হাস্যোদ্দীপক হয়ে পড়ে, আর প্রতিহিংসা নিলে সেটাকে বিয়োগান্ত করতে হয়। আমার কিন্তু সেই পছন্দ। আমার মতে স্বামীর বন্ধুটিকে হত্যা করা উচিত, অবশ্য কৌশলে। মনে করো স্বামীটির যেন খুব কঠিন মন। সহসা যখন দেখতে পেলে তার পরম বন্ধু বিশ্বাসঘাতক হয়েছে, তখন সে যেন ক্ষমা করলেও করতে পারে, কিন্তু ধর্মের বিচার দেখাতে হবে তো। যে পাষণ্ড বন্ধুর আচ্ছাদনের ভিতরে থেকে গোপনে কালসর্পের মতো দংশন করতে পারে, তার শাস্তি নিতান্তই আবশ্যক। স্বামী যেন মনে করো স্ত্রীকে খুবই ভালোবাসে, তাকে হত্যা করতে কিছুতেই পারে না, অথচ প্রণয়ীটিকে হত্যা করলে তারও যথেষ্ট শাস্তি হবে জানে। কিন্তু কী উপায়ে হত্যা করা যায়, তুমি কি বলো? এতক্ষণ অরবিন্দ ইচ্ছা সত্ত্বেও সাহস করিয়া চোখ ফিরাইতে পারেন নাই। স্থির দৃষ্টিতে জ্যোতিপ্রকাশকেই দেখিতেছিলেন। তাহার চোখে ও মুখের ভাবে সত্য কিছু খুঁজিয়া পাওয়া যায় কিনা। অরবিন্দ দেখিলেন তাহার স্বাভাবিক উজ্জ্বল মুখশ্রী যেন বিমর্ষ ভাবাপন্ন। কথা কহিতে কহিতে সেই উদার নয়ন মাঝে মাঝে যেন হিংস্র ভাব ধারণ করিতেছে। অরবিন্দ বিশ্বাসঘাতকতা করে নাই, তথাপি ভয় হইল। অবিবেচনায় অযথা রাজলক্ষ্মীকে সন্দেহলিপ্ত করিয়াছেন, সন্দেহ নাই। রাজলক্ষ্মীর অদ্যকার অভিপ্রায় সম্বন্ধে কিছু শুনিয়া থাকিলে জ্যোতিপ্রকাশবাবু বিশ্বাসঘাতকতা কল্পনা করিয়া কঠিন শাস্তি বিধান করিতে উদ্যত হইবেন, বিচিত্র কি। অরবিন্দ কত কথাই ভাবিলেন, একবার হাসিতে চেষ্টা করিলেন, কিন্তু জ্যোতিপ্রকাশের কঠিন অটল দৃষ্টিতে সে হাসি মিলাইয়া গেল। তখন কম্পিত কণ্ঠে কহিলেন, এই আপনার গল্প? নিতান্ত মন্দ নয়, কিন্তু হত্যাটা কীরকম? তাহাকে ভ্রুকুঞ্চিত করিতে দেখিয়া জ্যোতিপ্রকাশ কহিলেন, ও বিষয়ে আর কোনো দ্বিধা করবার দরকার নেই, হত্যা চাই। অরবিন্দ: বিয়োগান্ত করলে লোকে পছন্দ করবে কিনা তাই ভাবছি। সেবার জ্যোতিপ্রকাশ হো হো শব্দে অট্টহাসি হাসিলেন। অরবিন্দ্রনাথের সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল। জ্যোতিপ্রকাশ কহিলেন, কারু পছন্দ হলো কিনা তা তো আমি জানতে চাই নে। আমি প্রতিহিংসা দেখাতে চাই, এমন ভীষণ হবে যে সে দৃশ্য দর্শকদের মনে লেগে থাকবে। কিন্তু এ দৃশ্য কি করে অভিনয় করা যায় তাই জিজ্ঞাসা করছি। অরবিন্দ: মৃত্যুতে শেষ করবেন একেবারেই কি স্থির করেছেন? জ্যোতি: নিশ্চয়। তুমি এখনও সংসারে অনভিজ্ঞ, জীবনের বিকৃত দিকটার স্বাদ এখনও পাওনি, কেবল কবিতা কল্পনার ভিতর দিয়েই যাচ্ছ, তাই মৃত্যুটাতে এত ভয়। সবই যখন মিথ্যা, সংসারই যখন অনিত্য, তখন মৃত্যুতে আর ভয় কি? তাছাড়া মাঝে মাঝে বদলও একটু আধটু দরকার। কবিতা, কল্পনা, প্রেম ও মিলন আর চিরকাল কাহার ভালো লাগে? শোনো অরবিন্দ, আমার মনের ভাব স্পষ্ট করেই বলছি, তোমার মতটাও সরল মনে বলো। অরবিন্দ: আপনার যা ভালো মনে হয় তাতে আমার কোনোই আপত্তি নেই। জ্যোতি: আচ্ছা, তারপর শোনো।
স্বামীর চরিত্র যেন খুবই সরল অথচ দৃঢ়, তাই বন্ধুর উপর অসাধারণ বিশ্বাস স্থাপন করেছিল। আমার গল্প না, এখন আমাদের উভয়ের বলা যেতে পারে। এ গল্পের মর্ম এই, যে বন্ধুকে অকপট মনে বিশ্বাস করা হয়েছিল সে অবিশ্বাসী হলো। এখন প্রতিশোধ নেওয়া যায় কী উপায়ে এবং তারপর কি হবে সেটা তুমি ভেবে ঠিক করে নাও। অরবিন্দ বজ্রাহতের ন্যায় জ্যোতিপ্রকাশের মুখের দিকে চাহিয়া রহিলেন। দারুণ সংশয় তাহাকে প্রতি মুহূর্তে পীড়ন করিতে লাগিল। না জানি জ্যোতিপ্রকাশবাবুর মনে কি আছে। কেহ কিছু বলিয়াছে কি? বলিবারই বা কি আছে? অরবিন্দ অনেক ভাবিয়া চিন্তিয়া কহিলেন, যদি আপনার বন্ধুকে হত্যা। জ্যোতিপ্রকাশ তাহার কথা সংশোধন করিয়া কহিলেন, হ্যাঁ, কাব্যে যে বন্ধুকে শাস্তি দিতে হবে তার কি? অরবিন্দ, তাকে যদি নির্দোষী প্রমাণ করা যায়। বন্ধুর বাড়িতে সর্বদা যাতায়াতে তার স্ত্রীর কুহকে পড়ে সামান্য ভুল হতেও পারে তো। মনে করুন, স্বামীর তুলনায় স্ত্রীর বয়স খুবই কম। সে অবস্থায় জ্যোতিপ্রকাশ তাহার কথায় বাধা দিয়া কহিলেন, থামো থামো, স্ত্রীর বয়স কম আমি বলেছি কি? অরবিন্দ, আজ্ঞে না, কল্পনা করে নেওয়া যেতে পারে। জ্যোতি, আচ্ছা, তারপর কি বললে? স্ত্রীর কুহক। আমি তো স্ত্রীটিকে আদপেই চপল কুহকিনী মনে করছি না। আমি ধরে নিচ্ছি একটি ধীর শান্ত বুদ্ধিমতী স্ত্রী, যে স্বামী ছাড়া কিছু জানত না, যতদিন না সেই পাষণ্ড বিশ্বাসঘাতক বন্ধু তাকে অন্য পথ দেখিয়েছিল। এই তো তোমার ধারণা? তা না হলে তো সব মাটি, গল্প জমবে কেন? অরবিন্দ, আপনি সত্যি বিশ্বাস করেন স্ত্রীর কোনো দোষ নেই? অরবিন্দ আরও কি কহিতে যাইতেছিলেন, তাহাকে বাধা দিয়া জ্যোতিপ্রকাশ কহিলেন, রোশো, বিশ্বাসের কথা তুলছ কেন? আমার ধারণা তাই। মনে করো সেই বিশ্বাসঘাতককে যদি তার ঘরে হত্যা করে ফেলে রাখা যায়, শুনতে কীরকম লাগছে? দেখতে অবশ্যই খুবই শোকাবহ হবে। অরবিন্দ, নতুন কিছু নয়, তবে একটা পশুর মতো কাজ হবে। জ্যোতি, তা যাই হোক, এমন দৃশ্য হবে কি না যাতে দর্শককুল ভয়ে বিস্ময়ে থরহরি কেঁপে উঠবে। সকলে বুঝবে বিশ্বাসঘাতকতার শাস্তি কি করে দিতে হয়। আচ্ছা, বন্দুকের গুলি কীরকম? সেটা কি সুবিধে হবে মনে করো? অরবিন্দকে নিরুত্তর দেখিয়া জ্যোতিপ্রকাশ আবার কহিলেন, তোমার এখানে বন্দুক আছে? অরবিন্দ, এখানে? না না, এখানে বন্দুক নেই। বন্দুক দিয়ে কী করবেন? জ্যোতি, একবার অস্ত্রটা দেখতাম। থাক, তোমার ঘরে বন্দুক নেই যখন, তখন তো চুকেই গেল। অরবিন্দ্রনাথের তখনকার মনের অবস্থা বর্ণনাতীত। সেদিকে জ্যোতিপ্রকাশের লক্ষ্য নাই। তাহার কাব্যলিখিত হত্যার উপযোগী অস্ত্র অন্বেষণেই যেন তিনি চতুর্দিক ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সহসা তাহার আনন্দধ্বনি শুনিয়া অরবিন্দ সচকিত হইয়া উঠিলেন। সম্মুখে তাকের উপর হইতে চামড়ার খাপে মোড়া একখানা ছোড়া টানিয়া বাহির করিয়া জ্যোতিপ্রকাশ কহিলেন, বাহবা বাহবা, এরকম অস্ত্র হলে মন্দ হয় না তো। খাপ হইতে খুলিয়া অস্ত্রখানা ভালো করিয়া দেখিলেন। প্রদীপের আলোকে ছোড়াখানা চকমক করিয়া উঠিল। জিজ্ঞাসা করিলেন, এখানা সংগ্রহ করলে কোত্থেকে হে? এতে আবার কি লেখা আছে দেখছি? অরবিন্দ কহিলেন, ওখানা নেপালি খুকরি। নেপালি ভাষায় একটা কথা লেখা আছে, তার মানে শোনিত পিয়াসী। জ্যোতিপ্রকাশ মহা উৎসাহে কহিলেন, বা বেশ, শোনিত পিয়াসী, কাব্যের নামও বেশ চলতে পারে, কি বলো? এবার জ্যোতিপ্রকাশ যেন মন খুলিয়া হাসিলেন। অরবিন্দ তখন সাহস পাইয়া কহিলেন, আপনি কি সত্যি মনে করেন মৃত্যুতে শেষ হলে কাব্য ভালো হবে? আমি অবশ্যই ওই কথা বলতে চাই নে যে বন্ধু যদি সত্যি বিশ্বাসঘাতকতার কাজ করে থাকে তো তাকে ক্ষমা করা হোক।
কিন্তু মনে করুন হঠাৎ স্বামী বুঝতে পারলে যে তার সন্দেহ মিথ্যা, তাকে যতটা দোষী মনে করেছিলেন ততটা দোষী সে নয়, তখন মিলনের আনন্দে শেষ করা যেতে পারে। জ্যোতি: তুমি দেখছি মিলনের জন্য ভারী ব্যস্ত। আমার মিলনে বিতৃষ্ণা জন্মে গেছে। আমি চাই বিরহ, শুধু তা নয়, ভয়ঙ্কর প্রতিহিংসা। শেক্সপিয়ারের ওথেলো নাটকের শেষ যেমন, তেমনি ভীষণ হত্যার দৃশ্যে সমস্ত কলিকাতা শহর কণ্টকিত হয়ে উঠবে। কলিকাতা শহর কণ্টকিত কথাটা অরবিন্দের ভালো লাগিল না। দিব্যচক্ষে দেখিতে পাইলেন সমস্ত দৈনিক পত্রে বড় বড় অক্ষরে লেখা, জ্যোতিপ্রকাশ মিত্রের বাগান বাড়িতে ভীষণ হত্যা। কি জীবন্ত অভিনয়! জ্যোতিপ্রকাশ আবার কহিলেন, মনে করো একদিন রাত্রি প্রভাতে সকলে দেখলে প্রণয়ীর মৃতদেহ পড়ে আছে, তার বুকে এই রকম একখানা ছোড়া বসানো। প্রণয়িনী অবশ্যই সত্য ঘটনা কি তা বুঝবে, কিন্তু অন্য সকলে অনুমান করবে আত্মহত্যা। কি বলো? অরবিন্দ: মন্দ নয়, কিন্তু সত্য কথা কতদিন গোপন থাকা সম্ভব? জ্যোতি: তার জন্য ভাবনা কি? কোনো রকমে মিটিয়ে দেওয়া যাবে। শাস্তিটাই দেখানো উদ্দেশ্য, সেইখানে শেষ করলেই হলো। কিন্তু তুমি কোনটা পছন্দ করো? অরবিন্দ: আমি পছন্দ? জ্যোতি: হ্যাঁ হ্যাঁ, তোমার মতে কোনো রকমে শেষ হলে ভালো হয়। ভয়ে অরবিন্দ্রনাথের কণ্ঠতালু শুষ্ক হইয়াছে, তাহার বাক্য সরিতেছে না। অনেক কষ্টে কহিলেন, এখনো ভালো করে বুঝতে পারছি না, একটু ভেবে কাল আপনাকে বলবো। তখন তাহার চক্ষু জ্যোতিহীন হইয়া আসিয়াছে, ক্রমে মস্তক টেবিলের উপর ঢলিয়া পড়িল। তাহার অবস্থা দেখিয়া জ্যোতিপ্রকাশ ব্যস্ত হইয়া কহিলেন, এ কি? তখনও ছোড়াখানা তাহার হাতেই আছে। অরবিন্দের অর্ধ অচেতন কর্ণে সে স্বর দ্বিগুণিত হইয়া প্রকাশ করিল। তিনি চক্ষু উন্মীলন করিয়া উন্মুক্ত ছোড়া হস্তে জ্যোতিপ্রকাশকে সম্মুখে দেখিয়া ভাবিলেন, এইবার শেষ মুহূর্তে নিমিত্ত যেন বুঝিলেন মৃত্যুটা কি। সভয়ে চক্ষু নিমীলিত করিয়া ইষ্টদেবতা স্মরণ করিতে লাগিলেন। তাহার মুখ তখন বিবর্ণ হইয়াছে, কপাল ও হস্তপদদ্বয় ঘর্মাক্ত ও শীতল হইয়া আসিয়াছে। জ্যোতিপ্রকাশ সেই সময় তাহার পিঠ চাপড়াইয়া ঝাঁকুনি দিয়া কহিলেন, তোমার আজ কি হয়েছে বলো তো? স্ত্রীলোকের মতো মুচ্ছ যাচ্ছ কেন? সেই সময় অরবিন্দের সংজ্ঞা আসিল। তিনি কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া কহিলেন, কদিন থেকে ভালো ঘুম হচ্ছে না, শরীরটা খুবই দুর্বল বোধ হচ্ছে। জ্যোতি: তুমি বোধহয় মস্তিষ্কের উপর বেশি অত্যাচার করো, যেটা উচিত নয়। যাক, এসে তোমাকে কষ্ট দিয়ে গেলাম, কিছু মনে করো না। আমি না এলে তোমার সময়টা বোধহয় অনেক ভালো কাটত। কাব্যটা গড়ে তোলা শক্ত হবে, তবু তুমিও ভেবে দেখো, আমিও ভাবি, কি করে বেশ সহজ ও স্বাভাবিক করে তোলা যায়। তোমার অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে অভিনয় করাতে পারলে লোকের মনে খুব ভয় ও বিস্ময়ের সঞ্চার হবে। জ্যোতিপ্রকাশ চলিয়া যাইতে যাইতে হাসিয়া ফিরিয়া দাঁড়াইলেন। ছোড়াখানা রাখিয়া কহিলেন, বাহ, এখানা নিয়ে যাচ্ছিলাম, আপাতত আমার দরকার নেই। সেই অবসরে একগাছা গোলাপ ফুলদানি হইতে তুলিয়া লইয়া কহিলেন, আমার গৃহিণী গোলাপ বড় ভালোবাসেন, তাঁকে দেওয়া যাবে। কি বলো হে, তোমার কোনো আপত্তি নেই তো? অরবিন্দ নিরুত্তরে তাহার পশ্চাৎ অনুসরণ করিতে লাগিলেন। ঘরের বাহিরে যাইয়া জ্যোতিপ্রকাশবাবু কহিলেন, বেড়ে রাতটি হয়েছে, প্রিয়জনের সহবাসে কাটাবার মতো বটে। তুমি আবার রাত জেগে হা হুতাশ করো না যেন। একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ো। আজ আর কাব্যের কথা ভেবো না, কাল তোমার শরীর ভালো থাকলে আবার আলোচনা করা যাবে। অরবিন্দ মন্ত্রমুগ্ধের ন্যায় মস্তক অবনত করিলেন। পর মুহূর্তে জ্যোতিপ্রকাশবাবু অদৃশ্য হইলে ঘরে ফিরিয়া অবসন্ন দেহে বসিয়া পড়িলেন। সমস্ত শরীর কাঁপিতে লাগিল।
তাহার বক্ষস্থিত রক্তপিণ্ডের চঞ্চলতা বাহিরে প্রকাশ পাইল। সমস্ত রক্তপিণ্ডটা কে যেন সবটা চাপিয়া ধরিয়া মাঝে মাঝে ছাড়িয়া দিতেছে। সেই সঙ্গে রক্তরাশি শিরায় শিরায় বেগে প্রবাহিত হইতেছে। কতক্ষণ এইভাবে কাটিল ঠিক নাই। এক সময় অগাধ জলের নিচে চাপিয়া ধরিয়া ছাড়িয়া দিলে যেমন মানুষ নিঃশ্বাস ছাড়িয়া বাঁচে, তেমনি একটি গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া অরবিন্দ উঠিয়া দাঁড়াইলেন। কপালের ঘাম মুছিয়া কি মনে করিয়া কহিলেন, কি দারুণ সংশয়! এখন মনে হচ্ছে আগাগোড়াই আমি ভুল বুঝেছি, তিনি কোনো সন্দেহ করেননি। কিন্তু ভগবান, কি পরীক্ষায় ফেলেছিলে, ভালোই করেছ। পরদিন প্রভাতে একখানি পত্র লিখিয়া অরবিন্দ জন্মের মতো জ্যোতিপ্রকাশ বাবুর বাগান বাড়ি ত্যাগ করিলেন। রাজলক্ষ্মীকে লিখিলেন, মোহ অন্ধ, তাই কোনো বিচার করি নাই। ভাবিয়া দেখিলাম আর এখানে থাকা শ্রেয় নয়, তাহাতে সকলেরই অনিষ্ট হওয়ার সম্ভাবনা। আমি জন্মের মতো বিদায় লইলাম। জ্যোতিপ্রকাশ বাবুও ঠিক সময় পত্র পাইলেন। অরবিন্দ লিখিয়াছেন, গতকল্য শরীর অসুস্থ বোধ করায় ভালো করিয়া কথা কহিতে পারি নাই। বায়ু পরিবর্তন ইচ্ছায় দূর দেশে যাইব সংকল্প করিয়াছি। আর নূতন কাব্যে যোগ দিতে পারিলাম না। ভুল ভ্রান্তি মার্জনা করিয়া প্রসন্ন মনে বিদায় দিবেন। 6 বৎসরের প্রিয় সহচরকে বিদায় দিয়া জ্যোতিপ্রকাশের অন্তরে যে বেদনা লাগিয়াছিল তাহা তাহার অন্তরই জানিল, বাহিরে কখনো প্রকাশ পায় নাই। কিন্তু কাব্য আলোচনা চিরদিনের মতো শেষ হইল। সেদিন আহার করিতে করিতে রাজলক্ষ্মীকে বলিলেন, অরবিন্দ আজ কোথা গেল? রাজলক্ষ্মী অত্যন্ত অন্যমনস্কভাবে কারণ জিজ্ঞাসা করায় কহিলেন, জানি না, সে বললে তার শরীর ভালো বোধ করছে না, তাই হাওয়া বদলাতে গেল। কিছুদিন থেকে তাকে অন্যমনস্ক দেখছিলাম বটে। রাজলক্ষ্মী এবার একটু হাসিয়া কহিলেন, হয়তো ভদ্রলোক কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করতে গেল। জ্যোতিপ্রকাশের আহার সমাপ্ত হইল। হাত ধুইতে ধুইতে বলিলেন, বিয়ে করতে? বিয়ে জিনিসটা মন্দ নয়, যদি বাগাতে পারা যায়। যতদিন বিশ্বাস থাকে ততদিন শান্তি, তারপর অবিশ্বাস সন্দেহ এলেই সব মাটি। যার শান্তি তার পক্ষে বেশ, তবে সকলের অদৃষ্ট সমান নয়, কারণ তোমার মতন লক্ষ্মী সকলের ঘরে নেই তো। জ্যোতিপ্রকাশ রাজলক্ষ্মীর লজ্জাবনত আরক্ত মুখের দিকে চাহিয়া হাসিলেন। এতক্ষণ শুনলেন অমলা দাশগুপ্তার লেখা গল্প অসমাপ্ত কাব্য। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।